জামায়াত ইসলামী কি আসলে এখন ন্যায্য আছে? পিআর না হলে নির্বাচন হবে না, নির্বাচন আমরা চাই না, ঐক্যমত প্রশ্নে এই ব্যাপারটা এরকম, আমরা এরকম, মানে আপনি আমাদের ব্যাখ্যা আমরা করতেই পারি, কিন্তু জামায়াত ইসলামীর অবস্থানটা আপনি ন্যায্য মনে করেন কিনা? আমি এখন এখন আমি বুঝতে পারছি যে আপনার প্রশ্নটার মধ্যে একটু গরজ আছে। আচ্ছা, সরি, আপনি ঠিক করে দেন তাহলে ন্যায়, প্রশ্ন। হ্যাঁ, প্রশ্নটা কিন্তু ন্যায়ের প্রশ্ন না। জি। প্রশ্নটা হচ্ছে যে আমরা 72 সালে এক স্বাধীনতা যুদ্ধের পরে আমরা একটা রাষ্ট্র গঠন করতে পারি নাই, হুম, জনগণের অভিপ্রায়কে আমরা ধারণ করতে পারি না। আমাদের হুম, অনেকগুলো অত্যন্ত ক্রিটিক্যাল একটা এরিয়া আছে, আমরা পারি হুম, নাই। হুম, এবং না পারতে আমরা যখন এই যে এরশাদ বিরোধী আন্দোলন করলাম, তারপরেও কিন্তু আমরা একটা রাষ্ট্র গঠন করতে পারলাম না। হুম, এবং এবারও কিন্তু আমরা একটা রাষ্ট্র গঠন করতে পারলাম না। ফলে ব্যাপারটা কিন্তু ন্যায্য আর অন্যায্যের প্রশ্ন না। হুম, যদি আমরা রাষ্ট্র গঠন করবার এই যে জনগণের যে অভিপ্রায়, সে অভিপ্রায়কে বাস্তবায়িত করবার ক্ষেত্রে জামাতের কি কোনো ইতিবাচক ভূমিকা আছে? আমি বলি জামাতের কোনো ইতিবাচক ভূমিকা আমি এই মুহূর্তে দেখি না, কিন্তু ক্ষতিকর কিছু দেখি না। কেন বলি আপনাকে? হুম, কারণ জামাত একটা রাজনীতি করে এবং তার একটা আদর্শিক রাজনৈতিক দল। এবং আমি যতটুকু বুঝি, জামাত ধরে নিয়েছে যে যদি তারা ডিসি গুলো জামাতপন্থী হয়, তাহলে হুম, তারা ইতিমধ্যে রাষ্ট্র ক্ষমতায় চলে গেছে। হুম, তারা ফলে নির্বাচন নিয়ে তারা খুব একটা ব্যস্ত নয়। হুম, ফলে তারা যে আপনার পিআরটা চায়, যে প্রফেশনাল হুম, রিপ্রেজেন্টেশনের হুম, ভিত্তিতে যে তারা ক্ষমতার অংশীদারিত্ব চায়, হুম, এটা তাদের জায়গার থেকে কিন্তু এটা যুক্তিসঙ্গত। হুম, কিন্তু যদি আপনি রাষ্ট্র গঠনের প্রকল্পের দিক থেকে তাকান, তাহলে জামাত তো ইতিবাচক নয়। জামাত তো আমাদেরকে এমন কোন সত্যিকার অর্থে, যে আমরা যে নতুন যে রাষ্ট্রটা গঠন করতে চাই, সেখানে ইসলামের ভূমিকা কি হবে, বা আমরা কি 71 সালে যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলাম, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এটা তো ইসলামী মূল্যবোধ। হুম, তাহলে তো আমরা 71 সালে তো আসলে ইসলামী রাষ্ট্রই গঠন করতে চেয়েছিলাম। আমরা তো ইসলাম থেকে আলাদা কিছু গঠন করতে চাইনি। কিন্তু ইসলামী পন্থীদের মধ্যে এখনো পর্যন্ত ইসলামী রাষ্ট্র নামক একটা অদ্ভুত চিন্তা একটা আছে, যার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলামী রাষ্ট্র বলে কোনো কনসেপ্টই নেই। ইসলামী সমাজ আছে, হুম, রাষ্ট্র নাই। হুম, ক্ষমতা আছে, হুম, প্রশাসন আছে, কিন্তু রাষ্ট্র নাই। ফলে দেখা গেছে জামাত এই ক্ষেত্রে আমাদেরকে কোনো পরিষ্কার করে কোনো আমাদেরকে অবস্থান সে পরিষ্কার করে হুম, নাই। হুম, 2 নম্বর, ইখওয়ানুলের রাজনীতি হুম, গ্লোবালি আন্তর্জাতিকভাবে পরাজিত, এবং আমরা দেখেছি যে এটা কোনো ভবিষ্যৎ নাই। আমরা জামাতের মধ্যে কিন্তু রূপান্তর দেখি নাই। তারা আব্দুল আলাহ মওদুদির যে অবস্থান, তিনি একটা জাতিবাদী ইসলামপন্থী মানুষ, আমি তাকে সম্মান করি, তাকে নিয়ে যথেষ্ট আলোচনা হতে পারে। কিন্তু আমরা দেখি নাই যে এই মওদুদির চিন্তাটা তারা বাংলাদেশে কি করে বাস্তবায়িত করবে। তারা কি এটা রেখেছে, না তারা বাতিল করে দিয়েছে? ফলে আমরা যদি রিয়েলি ইসলামকে বাংলাদেশে ইন্টিগ্রেট করতে চাই আমাদের মূল্যবোধের মধ্যে, আমাদের রাষ্ট্র গঠনের মধ্যে, আমাদের সংস্কৃতির মধ্যে, তাহলে জামাতের প্রথম কাজ হবে হুম, জামাত ইসলামীর নামটা বাদ দেওয়া। ওকে। জামাত ইসলামীর নামটা রাখা মানে এই দেশের 17 কোটি মানুষকে অপমান করা। কারণ আমরা 71-এ মুক্তিযুদ্ধ করেছি, কিন্তু যারা এই মুক্তিযুদ্ধকে গ্রহণ করে নাই, তার মধ্যে এই নামটা ছিল হুম, আমাদের বুকের ওকে। মধ্যে বিধে এটা আছে। এটা তো মনে এই হয় যে যে কাঁটার এর মধ্যে, চেয়ে এর চেয়ে আমি পরিষ্কার করে, এটা এটা এর চেয়ে পরিষ্কার এটা করে আর খুব বলা ইম্পর্টেন্ট। সম্ভব না। জি, 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 আপনার এটা খুবই সেন্সিটিভ ইস্যু জি। এবং গুরুত্বপূর্ণ বুঝতে হুম, পারেন। হুম, কারণ আপনি এই কথাটা বলা গুরুত্বপূর্ণ, কারণ জামাত থাকলে আবারও আওয়ামী লীগ ফিরে আসবে, আবারও বাকশালী ফ্যাসিবাদ ফিরে আসবে, আবারও শেখ হাসিনার ফ্যাসিজম ফিরে আসবে। কারণ জামাত থাকা মানে হলো অবশ্যই বাংলা ভাষা এবং সংস্কৃতির লড়াইটা প্রধান হুম, মুখ্য রাজনৈতিক বিষয় হয়ে উঠবে। ফলে জামাতকে আমি বারবার বলি, আপনাদের এই নাম বদলাতে হবে। আর দ্বিতীয়ত হলো, জামাত তো আপনার যখন এই গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে যখন তারা নিজেদেরকে যখন তারা নিবন্ধিত করেছে, হুম, সেখানেও তারা ইসলাম কায়েম করার কথা তো বলে নাই। হুম। তারা তো গণতন্ত্র চেয়েছে। তো আচ্ছা, আপনি কেন মানুষের সঙ্গে প্রতারণা করবেন? ফরদ ভাই, এটা তো আমরা ঠিক একটু না। ফরদ ভাই আমরা একটু আগাই। আমরা শুধু এই জায়গার মধ্যে থেকে আপনি আর এক লাইন বলবেন কিনা, বা এটাতে আপনি কোনো কিছু আছে না, যে জামাত থাকলে আবার আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা থাকবে, এবং আপনি সম্ভাবনা বলছেন, আপনি বলছেন আসবেই, এটাকে আরেকটু লাইন বলবেন যে এটা কি আসলে জামাত এরকম করে? আছে বলে এখন যে সেকুলার এবং এই যে বাঙালি জাতিবাদী যে রাজনৈতিক ধারা, হ্যাঁ, বা, আওয়ামী লীগ নামে বা বেনামে হ্যাঁ, যেটা আছে, কিন্তু জামাত আছে বলে আছে। বাংলাদেশের যে তাদেরকে আমরা বামপন্থী বলি, যারা ডেফিনেটলি তারা মনে করে, তাদের তো কি, তাদের যে মূল যে লড়াইয়ের কিন্তু ক্ষেত্র তো এটাই, যে কিন্তু আপনি যদি একটা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান, ইসলাম আমাদের সংস্কৃতির অংশ। আর হুম, আমি আমার লেখাতে বারবার দেখিয়েছি যে ধর্মের একটা ক্রিটিক আমাদের লাগবে। ওকে। ইসলামে আমাদের শুধু আমাদের ধর্ম মাত্র না,
ইসলাম আমাদের আগামী দিনে রাষ্ট্র গঠনের ক্ষেত্রে ইসলাম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, কিন্তু ওকে, এমন একটা ভূমিকা, যে ভূমিকা আমরা তথাকথিত ইসলামপন্থী এবং সেকুলারপন্থী সকলে আমরা একমত হতে পারি। ওকে, এটা হলো রাষ্ট্র গঠনের প্রক্রিয়া। এই আর কি। আপনি ওকে। যদি বিভেদটা টিকিয়ে রাখেন, এই বাইনারি ইসলাম বনাম সেকুলারিজম, এটা আত্মঘাতী। আমার মনে হয় এখান যে থেকে আমার বেরিয়ে আমার আসুন। মনে হয় যে আপনার এই কথা থেকেও আরো অনেক কিছু বিষয় আলোচনার আছে। যেমন আমি শুধু আমার 2 পয়সাটা একটু দিয়ে রাখি, যে প্রায়ই আমরা শুনি, কতদিন আগে বিএনপি শীর্ষ নেতার কাছেও আমরা শুনলাম যে আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। বাংলাদেশে কি কোনো কোরআন সুন্নাহ বিরোধী আইন আছে? আমি তো খুঁজে পাই না কোন আইন কোরআন সুন্নাহ বিরোধী, আমি তো বুঝতে পারি না। কিন্তু এইটা বারবার এরকম করে বলা হয় কেন? এবং আপনিও আজকে বলছেন যে তারা যখন গণপ্রতিনিধিত্ব ওই জায়গাটার মধ্যে স্বাক্ষর করে, তখনও জামাত ইসলামীও তো বলে নাই যে ইসলামী শাসন কিভাবে প্রতিষ্ঠা করবে। এই ব্যাপারটা নিয়ে একদম। নিশ্চয়ই এই ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই বড় আলোচনা দাবি রেখে আপনি আরো 2টা রাজনৈতিক অস্তিত্ব সম্পর্কে যদি একটু একটু বলেন। একটা হচ্ছে এনসিপি, একটা হচ্ছে ইসলামী শাসনতন্ত্রের নেতৃত্বে বা আরো ইসলামিক দলগুলি। একটু সংক্ষেপে যদি বলেন, ফলে অনেক প্রশ্ন জমে গেছে আসলে। আচ্ছা, এনসিপিটা যদি একটু বলেন, এনসিপির অবস্থানটা আপনি কিভাবে দেখেন? এই এনসিপির ফেব্রুয়ারিতে তাদের জন্ম। তরুণেরা এনসিপির তরুণেরা একটা গণঅভ্যুত্থান করেছে, ফলে তাদের প্রতি আমাদের একটা সমর্থন থাকবে। জনগণ সমর্থন করেছে, বাস্তবে সমর্থন করেছে, তাদের নেতৃত্বে গণঅভ্যুত্থানটা হয়েছে। তাদের সঙ্গে যুক্ত ছিল আমাদের সৈনিকেরা, যারা বলেছে যে আমরা এরপর আর গুলি করব না। ফলে সভাপতি সাদা মানুষের গুলি করতে তারা অস্বীকার করেছে বলে সভাপতি শেখ হাসিনার পক্ষে আর এই আমাদের এই এই শাসন ব্যবস্থা থাকা সম্ভব ছিল না। ফলে এনসিপির এই যে ঐতিহাসিক গুরুত্ব, এটা তাকে দিতে হবে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র তরুণদের আন্দোলন এক জিনিস, আর নির্বাচনবাদী এনসিপি যে নির্বাচন করতে চায়, গণ অভ্যুত্থানের যে লক্ষ্য, এটা সফল হবার আগে, এটা বাস্তবায়িত হবার আগে এই এনসিপিকে আমি গ্রহণ করি না। কারণ নির্বাচনবাদটা আমাদের সবচেয়ে বড় রাজনৈতিক সমস্যা। নির্বাচন দরকার, কিন্তু নির্বাচন বাদ অত্যন্ত মুশকিল। কারণ নির্বাচনটা দরকার আমাকে একটা গণপরিষদ নির্বাচনের জন্য, নির্বাচন দরকার আমাকে একটা জাতীয় সরকারকে স্থানীয় সরকার নির্বাচনের জন্য। নির্বাচন একটা পদ্ধতি মাত্র। ফলে এনসিপির রাজনীতির দ্বারা তারা প্রতিষ্ঠা করতে পারে নাই যে নির্বাচন একটা প্রক্রিয়া মাত্র। কিন্তু প্রতিষ্ঠা না করে তারা এখনো বলছে যে তারা নতুন সংবিধান চায়, আমরা একমত। এবং তারা এখনো বলছে যে তারা এই বিচার চায়, আমরা একমত। এবং তারা যে সকল ন্যায্য কথাবার্তা বলছে তার সঙ্গে আমরা অত্যন্ত একমত। কিন্তু আমরা চেয়েছিলাম একটা এই 8 তারিখে যে ধরনের সরকার গঠিত হয়েছে, তার বিপরীতে গণ অভ্যুত্থানের ধারাকে কন্টিনিউ করা। ওকে, তারা সরকারে গেছেন, সরকারে যখন গেছেন আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু সরকারে গিয়ে মন্ত্রী হিসেবে তারা সফল হন নাই। একজন তরুণ সারা জীবন পরিশ্রম করে, একজন মানুষ একটা মন্ত্রী হবার জন্য, যেহেতু সে দেশের সেবা করতে পারে ওই মন্ত্রিত্বের ক্ষমতা নিয়ে, এবং সে করতে পারে। এটা না করে তারা মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন, এবং মন্ত্রিত্ব এই যে মন্ত্রণালয়গুলো পরিচালনার ক্ষেত্রে আমরা বাইরে থেকে দেখছি আন্তরিকভাবে পেশাদারিত্বের সঙ্গে এটা তারা করেন নাই। এটা তরুণদের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে আগামী দিনে। তার মানে তরুণরা একটা মন্ত্রণালয় চালাতে পারে না, এটাই তারা প্রমাণ করলেন। এগুলো তো ক্ষতি করবে, কারণ আপনাকে তো শেষাবধি তো রাষ্ট্র আপনাকে চালাতে হবে। তারপর যে তরুণরা গণঅভ্যুত্থান করেছে, এদের পক্ষে এরপর আবার মন্ত্রী হতো, কি করে মন্ত্রী হবেন? আপনি তো ওকে, মন্ত্রণালয় চালাতে পারেন নাই, এবং আপনি ছেড়ে দিয়েছেন। আমি বলি নাই, ছেড়ে দিয়েছে ভালো, এটা আমি প্রশংসা করি, এটা তার নৈতিকতার প্রশংসা করি। কিন্তু যদি তরুণদের যদি মন্ত্রণালয় চালাবার যোগ্যতা তারা অর্জন না করে, এটা তো আমার জন্য আর বড় ক্ষতির ব্যাপার। কারণ আমার তো বয়স হয়েছে, ওদেরকে তো এই রাষ্ট্র চালাতে হবে। ফলে ওকে, এদেরকে তো শিখতে হবে, ভুল ত্রুটি সহ শিখতে হবে। ফলে মন্ত্রণালয়ে যে মন্ত্রণালয় তো তামাশা করার ব্যাপার না। মন্ত্রণালয় তামাশা করার ব্যাপার না। এটা একটা প্রশাসন, এটা একটা মন্ত্রণালয়, এটা একটা 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 বিশাল একটা ক্ষেত্র রাষ্ট্রের, যেটাকে পরিচালনা করার দক্ষতা আছে। আপনার সেক্রেটারিদের উপরে আপনি তাদেরকে পরিচালনা করার দক্ষতা অর্জন করার বিষয় আছে, শেখার বিষয় আছে। ফলে আমরা ওকে। ইতিমধ্যে যদি 3 জন যদি মন্ত্রী তারা যদি এখানে আসতেন, ভালোভাবে সফলভাবে করতেন, আমরা 3 জন নতুন নেতা, জাতীয় নেতা পেতাম। আচ্ছা, 3 জন জাতীয় নেতা পেতাম। আচ্ছা, তো এই জাতীয় নেতা থেকে আমরা এটা পরিষ্কার।